হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। কিন্তু তোমাদের সামনে ফার্স্ট সামেটিভ এক্সাম রয়েছে, তাই না? 15 দিনের মধ্যেই তোমাদের স্কুলগুলোতে এক্সাম হবে। তো ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের কোন কোন কোশ্চেন্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট বা এই পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তোমাদের ক্লাস 7-এর আমি সেই সমস্ত কোশ্চেন্সগুলোকে নিয়ে আজকে আলোচনা করছি, ঠিক আছে? এবং চ্যাপ্টার ওয়াইজ আমরা তোমাদের কিছু সাজেস্টিভ করে দিচ্ছি যাতে তোমাদের পড়তে খুব সুবিধে হয়, ঠিক আছে? এই প্রশ্নগুলোকেই ভালো করে পড়বে। আশা রাখছি এর মধ্যেই তোমরা সমস্ত কোশ্চেন্সের উত্তরগুলো পরীক্ষাতে লিখতে পারবে, ঠিক আছে? চলো আমি আমার ক্লাসটা স্টার্ট করছি। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে তোমরা প্রত্যেকেই জানো, তোমাদের চ্যাপ্টার ফার্স্ট রয়েছে পৃথিবীর পরিক্রমণ, রাইট? তো পৃথিবীর পরিক্রমণ এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট বা আসতে পারে এবারে পরীক্ষায়। দেখো, শর্ট কোশ্চেন্স প্লাস 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বারেরও তোমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? কিছু কিছু স্কুলে 1 নাম্বার 2 নাম্বারের প্রশ্ন দেবে, কিছু স্কুলে 5 নাম্বারেরও প্রশ্ন দিতে পারে। তো যার স্কুলে যেমন প্রশ্ন দেবে তার উপর বেশ করে তোমরা কিন্তু এই উত্তরগুলো ভালো করে নিজেরা তৈরি করে নিও, ঠিক আছে? প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর তুলনায় সূর্য কত বড়? কত বড়? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ, ঠিক আছে? 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর পরিক্রমণ গতির বেগ কত? ঠিক আছে, সেকেন্ডে 30 কিমি, অর্থাৎ 30 কিমি পার সেকেন্ড, ঠিক আছে? প্রায়, কথাটা লিখবে কি প্রায়, না হলে ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে? অ্যাকচুয়ালি 29.8, তো এটা প্রায় এই কারণেই বলা হচ্ছে যে 30 কিমি পার সেকেন্ড। মুক্তিবেগ কি? মুক্তিবেগ কি এবং কত? মুক্তিবেগ তো তোমরা প্রত্যেকেই পড়েছো, তাই না? যে কোনো বস্তুকে যখন উপরের দিকে ছোড়া হয় তখন সে তার গতিবেগ যদি 11.2 কিমি পার সেকেন্ডে উপরে ছোড়া হয় তাহলে কিন্তু ওই বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসে না, মহাশূন্যে চলে এবং পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে শুরু করতে পারে, তাই না? সেটাকে বলা হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগের মান কত? 11.2 কিমি পার সেকেন্ড। ওকে, চিত্রসহ অপসূর অনুসূর অবস্থা বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাদের বড় প্রশ্ন এই পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিত্রসহ অপসূর অবস্থা এবং অনুসূর অবস্থা বর্ণনা করো, বা অপসূর অনুসূরের পার্থক্য বলতে পারে। কি বলতে পারে? পার্থক্য, ঠিক আছে? 6টা পার্থক্য ভালো করে পড়ে রাখবে এবং পার্থক্য যখন পড়বে অবশ্যই বিষয়টা লিখবে, এপাশে যেন বিষয়টা থাকে, আর তারপরে তুমি অপসূর অনুসূর করে পার্থক্যটা লিখে ফেলো, ঠিক আছে? তাহলে ফুল মার্কসটা পেয়ে যাবে। ওকে, নেক্সট, অধিবর্ষ কি? এইখানে তোমাদের এই অধিবর্ষ কি এবং উদাহরণও নির্ণয় করো, ঠিক আছে? তোমরা প্রত্যেকেই জানো অধিবর্ষটা কি, ফেব্রুয়ারি মাসের 29 তারিখ হয়ে থাকে। তো তোমাদের জন্য স্পেশালি এবছর হয়তো কিছু কিছু স্কুলে দিতে পারে যে 2024 সাল কি অধিবর্ষ? 2024 সাল কি অধিবর্ষ? ব্যাখ্যা করো বা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, ঠিক আছে? এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে, ঠিক আছে? নেক্সট, সূর্যে হাইড্রোজেন গ্যাস কোন গ্যাসে রূপান্তরিত হয়? বলো, তোমরাই বলো কোন গ্যাসে রূপান্তরিত হয়? এটা তোমাদের জন্য কোশ্চেনটা থাকলো, তোমরা বলবে, ঠিক আছে? রবিমার্গ কি? 2 নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রবিমার্গ কি? সূর্যের বার্ষিক আপাত গতি বা রবিমার্গ, ঠিক আছে? যে আপাত দৃষ্টিতে সূর্য কখনো কর্কট ক্রান্তি রেখা আবার কখনো নিচে মকর ক্রান্তি রেখা পর্যন্ত যে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন হচ্ছে সেটাই কি রবিমার্গ বলে। একটু বইটা ভালো করে পড়ে নিও। এরপরে কি রয়েছে? বিষুব কথার অর্থ কি? বিষুব কথার অর্থ হলো সমান দিন রাত্রি, পুরোটা লিখতে হবে, সমান দিন রাত্রি, ঠিক আছে? এবারে জলবিষুব এবং মহাবিষুব কবে? ডেটগুলো বলো। আমি একটা ডেট বলে দিচ্ছি। জলবিষুব হচ্ছে 23শে সেপ্টেম্বর। মহাবিষুব কবে তোমরা বলো, তোমাদের জন্য কোশ্চেনটা থাকলো, কমেন্ট করে তোমরা জানাবে বা আমাদেরকে কল করে নেবে, আমরা তোমাদের উত্তরটা জানিয়ে দেবো, ঠিক আছে? এরপর মধ্যরাত্রি সূর্যের দেশ কাকে বলা হয়? নরওয়েকে। নরওয়ের হ্যামারফেস্ট বন্দরে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে মধ্যরাত্রে সূর্য দেখতে পাওয়া যায়, তাই না? তো সেই জায়গাটা একটু ভালো করে পড়ে নিও। মেরু প্রভা বা আরোরা কি রয়েছে? মেরু প্রভা দুটো রয়েছে, একটা সুমেরু প্রভা, একটা কুমেরু প্রভা, ঠিক না? তো সুমেরু প্রভা মানে সুমেরু অঞ্চলে, কুমেরু প্রভা কুমেরু অঞ্চলে।
ঠিক আছে, এই জায়গাটা একটু ভালো করে পড়ে নিও। আর কি, পৃথিবীর কক্ষপথের বৈশিষ্ট্য। ঠিক আছে, কক্ষপথ কাকে বলে? যে পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যকে পরিক্রমণ করছে সেটাকেই কক্ষপথ বলে। এই কক্ষপথের তোমরা 3টে থেকে 4টে বৈশিষ্ট্য ভালো করে পড়ে নিও। আরও ভালোভাবে জানতে চাও? তাহলে এখনই জয়েন করো টার্গেট 89-এর বাংলা মিডিয়াম টিউশন সেন্টার, আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার। অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও। জানুয়ারি 2024 থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত। শুধু তাই নয়, মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট, আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। নেক্সট, পরের যে চ্যাপ্টারটা রয়েছে, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। ঠিক আছে, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় আমরা যখন ক্লাস করিয়েছিলাম তোমাদের, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, তোমাদেরকে কিন্তু এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছিল, তাই না? এবং তোমাদের ক্লাস করাতে করাতেও বিভিন্ন ধরনের খুব ইম্পর্টেন্ট টাইপ আমরা কিন্তু কোশ্চেন্সও তোমাদের জানিয়েছিলাম। তোমরা উত্তরগুলোও রেডি করে আমাদের দেখিয়েছো। তবুও আরেকবার আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমরা কিন্তু এই সাজেশনসটা প্রোভাইড করছি। তো এখানে দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য এবং বৈশিষ্ট্য দুটোই পড়ে রাখবে, তবে পার্থক্যটা একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য খুব বেশি ইম্পর্টেন্ট, 3 নাম্বারের জন্য প্রচুর আসে। 6টা পার্থক্য মুখস্থ করবে। ওকে, কটা পার্থক্য? 6টা পার্থক্য মুখস্থ করবে, তবেই কিন্তু 3-এর 3 পাবে। ঠিক আছে, আর পার্থক্যে আমি আবার বলে দিচ্ছি তোমাদের যে পার্থক্যে অবশ্যই বিষয়টা যেন তোমরা লিখো। ঠিক আছে, বিষয়, তারপরে অক্ষরেখা, তারপরে দ্রাঘিমা রেখা, বাস। ওকে, নেক্সট, ভৌগোলিক জালক কি? ঠিক আছে, এই যে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা একটা কাল্পনিক রেখার দ্বারা তো এগুলো করা হয়ে থাকে, তাই না? তো এটা যদি জালকের আকারে করা হয়ে থাকে, যদি আমরা বানিয়ে থাকি, ঠিক আছে, সেটাই ভৌগোলিক জালক। বইটা একটু ভালো করে তোমরা পড়ে নেবে ওই জায়গাটা। প্রমাণ সময় এবং স্থানীয় সময় কি? প্রমাণ সময়, স্থানীয় সময় এই দুটোও তোমাদের জানা আছে এবং এদের পার্থক্য। ঠিক আছে, প্রত্যেকটা দেশের ওপর ভিত্তি করে প্রমাণ সময় আর যে কোনো একটা নির্দিষ্ট স্থানের স্থানীয় সময় নির্ণয় করা হয়, তাই তো, দ্রাঘিমার ওপর ভিত্তি করে। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? প্রত্যেকেই জানো এটা, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব ভারতের প্রমাণ দ্রাঘিমা, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ওকে, জিপিএস এর পুরো নাম কি? এর ব্যবহার, জিপিএস এর পুরো নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। ইংরেজিতে না পারলেও অবশ্যই বাংলাতেও লিখে নেবে। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে ইংরেজিতে বানান ভুল হয়ে যাচ্ছে, তাহলে বাংলাতে লিখবে, ভালো করে প্র্যাকটিস করে নাও, তাহলে তো আর ভুল হবে না। জিপিএস কি? জিপিএস কি বা জিপিএস এর পুরো নাম যখন বলবে, পুরো নামটা অবশ্যই বলতে হবে। ঠিক আছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। আর এর ব্যবহার চারিদিকে তো ব্যবহার করা হয়ে থাকে, তোমরা সবাই জানো, পরিবহনের ক্ষেত্রে, নেভিগেশনের ক্ষেত্রে, তারপরে মানে সামরিক দিক থেকে ইত্যাদি ইত্যাদি কাজে জিপিএস প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত হয়ে থাকে? ঠিক আছে, মানে দ্রাঘিমাতে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তো দ্রাঘিমা রেখাগুলো রয়েছে, তো 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে সূর্যের যে যাতায়াত যেটা হয় না, ঠিক আছে, অর্থাৎ পৃথিবী ঘুরছে, সূর্য তো স্থির, তাই না? তো সূর্যের সামনে প্রত্যেক মুহূর্তে এক একটা দ্রাঘিমা কিন্তু সরে যাচ্ছে ধীরে ধীরে পৃথিবীর। তো সেক্ষেত্রে এইটা বলা হচ্ছে যে 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য কত হয়ে থাকে, তো সেক্ষেত্রে কত হয়? 4 মিনিট। ঠিক আছে, 4 মিনিট। ভারতের পূর্ব ও পশ্চিম সীমানার মধ্যে সময়ের পার্থক্য কত হয় এবং কেন? ঠিক আছে, কেনটা তোমরা নিশ্চয়ই ক্লাসে পড়েছো, বইটাতেও রয়েছে। পার্থক্য কত হয় বলে দিচ্ছি, প্রায় 2 ঘন্টা। প্রায় কত? 2 ঘন্টা। ঠিক আছে, ভারতের পূর্ব দ্রাঘিমা এবং পশ্চিম দ্রাঘিমা, একদম পূর্ব প্রান্ত একদম পশ্চিম প্রান্তের মধ্যে সময়ের পার্থক্য। ঠিক আছে, ভারত ও গ্রিনিচের মধ্যে সময়ের ব্যবধান কত বা সময়ের পার্থক্য কত? এইটা আমি বললাম না, এটা তোমাদের জন্য থাকলো, কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, নেক্সট, বায়ুর চাপ। বায়ুর চাপ এই চ্যাপ্টারটা প্রত্যেকের পরীক্ষা হচ্ছে। যাদের যাদের এই চ্যাপ্টারটা পরীক্ষা হবে না, তারা এই প্রশ্নগুলো পড়বে না, রাইট? তো বায়ুর চাপ, বায়ুর গতিবেগ, বায়ুর দিক, তিনটের মধ্যে একটা তো
মানে তোমাদের প্রত্যেকটা স্কুলের তো দিবেই যে কোনো তিনটের মধ্যে একটা, যে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। এবং বায়ুর দিক মাপার যন্ত্রকে কি বলা হয়? বাত পতাকা। ঠিক আছে, ব্যারোমিটার যন্ত্রটি কে আবিষ্কার করেন? বিজ্ঞানী। আচ্ছা থাক, আমি এটা বললাম না, তোমাদের জন্য রইল। ঠিক আছে, বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে পার্থক্য। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে পার্থক্য। 3 নাম্বার অথবা 5 নাম্বার। ঠিক আছে, 3 নাম্বারের জন্যই করে রাখো ভালো করে। নেক্সট দেখো, বায়ুর চাপের তারতম্যের কারণ কি? 5 নাম্বারের জন্য, যাদের স্কুলে 5 নাম্বারের জন্য পরীক্ষায় প্রশ্ন আসবে তাদের জন্য এই প্রশ্নটা ভীষণ রকমের ইম্পর্টেন্ট। বায়ুর চাপের তারতম্যের কারণ কি? ঠিক আছে, এই যে উচ্চতা, অক্ষাংশ, জলবায়ুগত, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি 4-5টা পয়েন্ট তোমাদের বইতে রয়েছে। জাস্ট ওইগুলোকে ভালো করে তোমরা মুখস্থ করে নিও এবং ছবিটা অবশ্যই দেওয়া, উচ্চতার যে পিকচারটা দেওয়া রয়েছে উচ্চতার সম্পর্কিত সেটা দেবে। ঠিক আছে, তারপরে ধরো অক্ষাংশগত, পৃথিবীর ছবি এঁকে অক্ষাংশগত ছবিটাও তোমরা কিন্তু দেখিয়ে দেবে। ঠিক আছে, তাহলে কিন্তু ফুল মার্কসটাও চলে আসবে। ওকে, নেক্সট, সমচাপ রেখা কাকে বলে এবং সমচাপ রেখার বৈশিষ্ট্য। শুধু যদি সমচাপ রেখা কাকে বলে আসে তাহলেও তোমরা 2টো মিনিমাম বৈশিষ্ট্য কিন্তু লিখবে, তবেই এইটাতে 2-এর 2 তোমরা পেয়ে যাবে। আর পারলে ছবিটাও নিশ্চয়ই এঁকে দিও, এর ছবি তো খুবই সহজ, কারণ সমচাপ রেখাগুলো একে অপরের সঙ্গে কখনো ছেদ করে না, তাই না? তোমরা জানো প্রত্যেকেই যে সমচাপ রেখা কখনো একে অপরের ওপরে ছেদ করে না। আর প্রত্যেকেই এইটা শুধু আঁকলে হবে না, এর মাত্রাটাও দিয়ে দিতে হবে। ধরো এটা হচ্ছে নিম্নচাপের কেন্দ্র যদি ধরি, ঠিক আছে, 1000 MB, তারপরে হচ্ছে 1002, তারপরে 1004, এরকম করে 2 ডিগ্রি মানে 2 MB করে পার্থক্য তোমরা করে এটা কিন্তু ছবিটা এঁকে দেখিয়ে দিতে পারো। ঠিক আছে, নেক্সট, পৃথিবীর প্রধান চাপ বলয়গুলির নাম কি? এটা লেখো, মানে চাপ বলয় কি কি রয়েছে, টোটাল কটা চাপ বলয় রয়েছে? তোমরা সবাই জানো 7টা চাপ বলয় রয়েছে, তাই না? ভারতের, এই যে ভারত বলছি, যেটা রয়েছে, যে পৃথিবীর ছবি আঁকবে মাঝ বরাবর কে রয়েছে? নিরক্ষরেখা, 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই অঞ্চলে কি হবে? নিম্নচাপ, তারপরে উচ্চচাপ, তারপরে আবার নিম্নচাপ, তারপরে উচ্চচাপ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে মোটামুটি আমরা যদি দেখি তাহলে নিম্নচাপ কটা আর উচ্চচাপ কটা? টোটাল দেখবে তোমরা যে নিম্নচাপ হচ্ছে 3টা এবং উচ্চচাপ হচ্ছে 4টা, কারণ সুমেরু এবং কুমেরু তো উচ্চচাপ, তাই না? তারপরে কর্কটীয় এবং মকরীয় তো উচ্চচাপ। ওকে, আর নিম্নচাপ, নিরক্ষীয় নিম্নচাপ, সুমেরু বৃত্তীয় নিম্নচাপ, কুমেরু বৃত্তীয় নিম্নচাপ। ছবিটা কিন্তু অবশ্যই আঁকবে। ঠিক আছে, পার্বত্য অঞ্চলে চাল ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে কেন বলো? ঠিক আছে, জাস্ট একটু বলে দিচ্ছি, বাকি তোমাদের বইতেই রয়েছে এটা, যে পার্বত্য অঞ্চলে চাল ডাল সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন? দেখো, পার্বত্য অঞ্চল সমভূমি থেকে অনেক উঁচুতে, মানে সমুদ্র সমতল থেকে অনেকটা উঁচুতে। ঠিক আছে, সমুদ্র সমতলে বায়ুর চাপ সব থেকে বেশি হয়ে থাকে এবং সমুদ্র থেকে যত উচ্চতা বাড়ে বায়ুর চাপও হ্রাস পায় আর বায়ুর তাপমাত্রাও কিন্তু হ্রাস পেয়ে থাকে। ঠিক আছে, ফলে চাপ এবং তাপ দুটোই যখন হ্রাস পাচ্ছে তখন সেখানে এই যে চাল ডাল সেদ্ধ হতে তো বেশি সময় লাগবেই, তাই না? একটু বইটার ওই জায়গাটা ভালো করে দেখে নিও। নেক্সট, সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত মিলিবার? এক্ষুনি বললাম, বায়ুর চাপ সব থেকে বেশি কোথায় থাকে? সমুদ্র সমতল বা সমুদ্র পৃষ্ঠে। কত সেটা? 1013.25 কি MB বা মিলিবার। মাউন্ট এভারেস্ট এবং পুরীর সমুদ্র সৈকতের বায়ুর চাপ কত হবে? দেখো, পুরীর সমুদ্র সৈকত মানে কোথায় রয়েছে? সমতলে রয়েছে, তো বইতে দেখবে তোমাদের দেওয়াই রয়েছে বায়ুর চাপটা কত রয়েছে, 1000 মিলিবার দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং মাউন্ট এভারেস্ট অনেক উঁচুতে রয়েছে, বায়ুর চাপ তো সেখানে কম হবে, তাই না? তো 930-এর মতো সেখানে চাপ, বায়ুর চাপটা রয়েছে 930 মিলিবার। বাস, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে রেডি করে নেবে। ঠিক আছে, এর মধ্যেই কিন্তু সব চলে আসবে। আরেকটা চ্যাপ্টার রয়েছে এশিয়া মহাদেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অনেক প্রশ্ন এটা থেকে আসে। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকেই তো পৃথিবীর ছাদ বলে। তো দেখো, নেক্সট কোশ্চেন কি আছে? বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম, মানে ধরো ভারতের বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি? বৃহত্তম বদ্বীপ সমভূমি হচ্ছে সুন্দরবন বদ্বীপ বা গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি হচ্ছে ভারতের বৃহত্তম বদ্বীপ সমভূমি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি?
এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো, কাকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়? এশিয়া মহাদেশকে। কেন কেন? ঠিক আছে, যদি 2 নম্বরের পরে এটা তো ভালো করেই পড়বে, কারণ এশিয়া হচ্ছে কি, একদিকে সমুদ্র, পাহাড়, পর্বত ইত্যাদি। তোমরা নিশ্চয়ই বইটা পড়বে, বুঝতেই পেরেছো যে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে কিরকম জলবায়ু থাকে, সমভাবাপন্ন জলবায়ু। সমুদ্র থেকে যত দূরত্ব বাড়বে জলবায়ুর চরমতা বৃদ্ধি পাবে। তাছাড়া এশিয়া মহাদেশের মধ্যেই রয়েছে বড় বড় মরুভূমিগুলো রয়েছে, তারপরে উত্তরে সাইবেরিয়ার সমভূমি রয়েছে, সাইবেরিয়া অঞ্চলটা রয়েছে। ঠিক আছে, তো ইত্যাদি ইত্যাদি ব্যাপারটাও রয়েছে, তোমরা এই জায়গাটা একটু ভালো করে পড়ে নিও। তারপর এশিয়া ও ইউরোপের মাঝে কি আছে? কি আছে? ইউরাল পর্বত ও ইউরাল নদী। ঠিক আছে, তারপর দেখো, এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে কে? কে বলো? এটা তোমাদের জন্য প্রশ্ন থাকবে। ঠিক আছে, এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে কে? তারপরে এশিয়ার দীর্ঘতম দেশের নাম কি? কি? রাশিয়া। রাশিয়া হচ্ছে এশিয়ার দীর্ঘতম বা বৃহত্তম যে দেশ। ঠিক আছে, সেটাই। এশিয়ার কোন নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়? কোন নদীকে বলো স্বর্ণরেণু নদী? ইয়াংসি কিয়াং নদীটাকে বলা হচ্ছে, মানে ইয়াংসি নদী। ইয়াংসি নদী হচ্ছে এশিয়ার স্বর্ণরেণু নদী। আর পিত নদী কাকে বলে? এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো, ওই জায়গাতেই রয়েছে, প্রত্যেকেই বইটা খুললেই কিন্তু পেয়ে যাবে। যদি না পাও অবশ্যই আমাকে কমেন্ট করো বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করো। ঠিক আছে, আমরা কিন্তু উত্তরের জন্য তোমাদের আবার লাইভ ক্লাসও দিয়ে দেবো। উত্তরের জন্য নয়, একদম ডাইরেক্ট লাইভ ক্লাসও তোমাদের জন্য দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা যদি আমাদের কাছে এর উত্তরগুলো, সমস্ত উত্তরগুলো ভালোভাবে জানতে চাও, ওকে, পুরো উত্তরটা অ্যানালাইসিস করে দেব আমরা আমাদের লাইভ ক্লাসে। ঠিক আছে, আমাদের কমেন্ট করো এবং আমাদেরকে যে ফোন নাম্বারটা রয়েছে ফোন নাম্বারে কল করো। ওকে, নেক্সট, এশিয়ার যে কোনো এক প্রকারের জলবায়ু, অনেক প্রকারের জলবায়ু রয়েছে এশিয়াতে। মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, ঠিক আছে, সাইবেরিয়ার জলবায়ু, তুন্দ্রা জলবায়ু। যে কোনো একটা জলবায়ু তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে রাখো। তার সঙ্গে সঙ্গে যে স্বাভাবিক উদ্ভিদ রয়েছে ওই জলবায়ুর সঙ্গে দেখবে স্বাভাবিক উদ্ভিদটাও রয়েছে, তো এই স্বাভাবিক উদ্ভিদটাও কিন্তু খুব ভালো করে পড়ে নিও। ঠিক আছে, বৈশিষ্ট্য যেটা রয়েছে বৈশিষ্ট্যটাও পড়বে। ঠিক আছে, তো অক্ষাংশ কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে রয়েছে, কোন কোন দেশে ওই জলবায়ুটা দেখতে পাওয়া যায়, কোন কোন উদ্ভিদগুলো ওই জলবায়ুতে বসবাস করে থাকে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, কাকে চীনের ধানের গোলা বলা হয়? হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলে। ঠিক আছে, চীনের শস্য ভান্ডার ও ম্যানচেস্টার কাকে বলে? জাস্ট ওই জায়গাতেই উত্তরটা রয়েছে, জাস্ট ওই জায়গাতে উত্তরটা রয়েছে, যেখানে ওই যে চীনের ধানের গোলা রয়েছে এইখানেই এই দুটো উত্তর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চীনের শস্য ভান্ডার কাকে বলে এবং চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? তোমাদের জন্য উত্তরটা আমি দিয়ে রাখলাম, তোমরা উত্তরটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ঘারোয়ার এবং সাফানিয়া কি? ঠিক আছে, ঘারোয়ার কি? ঘারোয়ারটা কি? ঘারোয়ারটা হচ্ছে বৃহত্তম তৈল উত্তোলন যে খনি রয়েছে, এশিয়া মহাদেশের বৃহত্তম তৈল উত্তোলন খনি, যেটা ঘারোয়ার। আর সাফানিয়া জাস্ট ওর পাশেই রয়েছে সাফানিয়া। এটা তোমাদের জন্য প্রশ্নটা থাকলো, তোমরা কিন্তু উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নেক্সট, ওপেকের পুরো নাম কি? ওপেকের পুরো নাম অর্গানাইজেশনস অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ঠিক আছে, আরেকবার বলছি, অর্গানাইজেশনস অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ইংরেজিতে লেখাটা প্র্যাকটিস করবে, না হলে বাংলাতেই লিখবে। ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেটাই লিখবে। টোকিওর সমস্যাগুলি কি কি? 2 নম্বরের জন্য প্রচুর পরীক্ষায় আসে টোকিওর সমস্যা। ঠিক আছে, আর লাস্ট কোশ্চেন হচ্ছে, জাপান সরকার কর্তৃক 2008 সালে কোন শহরকে পরিবেশ বান্ধব শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে? ঠিক আছে, বা স্বীকৃতি পায়, জাপান সরকার স্বীকৃতি পেয়েছে। ঠিক আছে, কোন শহর? ইয়োকোহামা শহর। ইয়োকোহামা শহরকে জাপান সরকার কর্তৃক 2008 সালে এটা কিন্তু একটা পরিবেশ বান্ধব শহর হিসেবে ঘোষণা করেছে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের জন্য ভীষণ রকমের ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব ভালো করে পড়ো এবং যে সমস্ত উত্তরগুলো যদি তোমরা না পেরে থাকো অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, আমরা তোমাদের উত্তরটা জানিয়ে দেব। যদি তোমাদের মনে হয় স্যার কিভাবে 5-এর 5 পাবো, কিভাবে 2-এর 2 পাবো, আমরা যারা আমাদের সেন্টারে পড়ছে, যারা অনলাইনে লাইভ ক্লাস করছো বা যারা আমাদের ফিজিক্যালি সেন্টারে পড়তে আসছো, তোমাদেরকে তো এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যে এইভাবে লিখতে হবে, ওইভাবে লিখতে হবে। এবং যারা বাইরের স্টুডেন্টগুলো রয়েছে তোমাদের ক্ষেত্রে যেমন বলছি, তোমরা
লাইভ ক্লাসের জন্য আমাদের তাহলে নক করো, আমাদের কল করো, আমাদের জানাও। তোমাদের আমরা সম্পূর্ণ ফ্রিতেই এই সাজেশনের ওপরে কিন্তু আমরা লাইভ ক্লাসও দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা আমাদের ক্লাসে তোমাদের এই ডাউটটাকে ক্লিয়ার করে নিতে পারবে। তো তোমরা একদম দ্বিধাবোধ করবে না, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো সম্পূর্ণ লাইভ ক্লাসের জন্য। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো করে পড়াশোনা করো এবং বেস্ট অফ লাক।